নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাঠ করছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা ছক্কাপুট। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। রিটায়ার্ড অ্যাডিশনাল এসপি উমাশঙ্কর চৌবে বিকালবেলায় তার বাড়ির ছাদের ফুল গাছগুলিতে ঝাড়ি করে জল দিচ্ছিলেন। পরনে সাদা কালো স্ট্রাইপ দেওয়া পোলোনে গেঞ্জি আর নেভি ব্লু টেনিস শর্টস। এই 4 বছর হলো চৌবে সাহেব পুলিশ সার্ভিস থেকে রিটায়ার করেছেন। তার মানে ওর বয়স এখন 64। কিন্তু সাদা চুলগুলো ছাড়া আর কোথাও বয়সের ছাপ পড়েনি। চৌবে সাহেবের চেহারা এখনো বেতের মতো চিপচিপে, চোখের মুনি 16 বছরের কিশোরের চোখের মতনই উজ্জ্বল। জল দেওয়ার কাজটা চৌবে সাহেব বেশ মন দিয়েই করছিলেন। তবে তার মধ্যেও একটা ফোন কলের জন্যে নিশ্চয়ই তার প্রতীক্ষা ছিল। না হলে হাতের কাছে সিমেন্টের ছোট্ট বেদিটায় মোবাইল ফোনটা রাখাই বা থাকবে কেন? সেই কল অবশেষে এলো। রিং হতেই তিনি তাড়াতাড়ি একটা ছোট্ট তোয়ালেতে হাতের জলটা মুছে নিয়ে কল রিসিভ করলেন। বললেন, হ্যাঁ বিনায়ক, বলো। আমি তো দুপুর থেকেই ভাবছি তোমার কাছ থেকে একটা খবর পাবো, তা এত দেরি হলো যে? গতকাল দুপুরে বিনায়ক এক সমস্যা নিয়ে চৌবে সাহেবের বাড়ি এসেছিল। পরনে ছিল পুরো দস্তুর পুলিশ ইউনিফর্ম। তবে ঘামিয়ার ময়লায় সেই ইউনিফর্ম বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল ইউনিফর্মের মালিককেও। চিন্তাক্লিষ্ট মুখ, মাথার টুপিটি টেবিলের উপর আছড়ে ফেলে বিনায়ক হতাশ গলায় বলেছিল, যত ঝামেলার কেস আমার ঘাড়েই এসে পড়ে কেন বলুন তো? চৌবে সাহেব মুচকি হেসে বলেছিলেন, তোমার ঘাড়টা শক্ত বলে আগে আরাম করে বসো, তারপর বলো কি হয়েছে। বিনায়কের মুখে পুরো ব্যাপারটা শুনে চৌবে সাহেব বুঝেছিলেন এবারের ব্যাপারটা খুন জখম কিংবা টেরোরিজমের মতো অত ভয়ঙ্কর কিছু নয়। তবে তা না হলেও বিনায়কের পক্ষে খুব চ্যালেঞ্জিং। একটা হিরে চুরির কেস। এই কেসটাকে পেটি কেস হিসেবেই দেখা যেত যদি না হিরেটা হতো ভুটানের রাজা এক রিলেটিভের। এই জন্যই কেসটা চ্যালেঞ্জিং। হিরেটা উদ্ধার করতে না পারলে প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের কাছে মুখ থাকবে না। জেলা পুলিশের বড় কর্তারা বিনায়ককে বলে দিয়েছেন 48 ঘন্টার মধ্যে যে করে হোক হিরেটা খুঁজে বের করে রাজার আত্মীয়ের হাতে ফিরিয়ে দিতে হবে, তা না হলে তার প্রমোশন আটকে যেতে পারে। ঘটনাটা ঠিক এইরকম। ভুটানের রাজার এক খুড়তুতো ভাই সপরিবারে বেড়াতে এসেছেন ডুয়ার্সের এক ফরেস্ট বাংলো। এই জায়গাটা চৌবে সাহেব খুব ভালো করে চেনেন। বাংলোটা রায়ডাক নদীর ধারে, চারিদিকে ঘন বন আর সীমাহীন নির্জনতা। অথচ বাংলোর ভেতরে চমৎকার থাকা খাওয়ার ব্যবস্থা। সেই জন্যে রায়ডাকের এই বাংলোটা দেশ বিদেশের ভিআইপিদের কাছে চিরকালই ছুটি কাটানোর খুব প্রিয় জায়গা। চৌবে সাহেব নিজে যখন সার্ভিসে ছিলেন তখন তাকেও অনেকবার এই বাংলোয় ভিআইপিদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। সেই জন্যই বাংলোটা তার চেনা। যাই হোক, এখন ওই বাংলোয় যিনি অতিথি ভুটান রাজ্যের সেই ভাই থাকেন ভুটান ইন্ডিয়া বর্ডারের কাছে ফোনশিলিং শহরে। সেখানেই তার প্রাসাদের মতন বাড়ি। রাজার ভাইয়ের আসল নাম মস্ত বড়। সবাই তাকে ছোট করে জিমি সাহেব বলে ডাকে। জিমি সাহেবের রাজকীয় উত্তরাধিকার যা আছে তা তো আছেই, তাছাড়াও রয়েছে বিশাল পারিবারিক ব্যবসা। তার মধ্যে ফ্রুট জুস তৈরির কারখানা, প্লাইউডের মিল, 3 তারা হোটেল, বিদেশি গাড়ির এজেন্সি, কি নেই। এই সব কিছুর মালিক জিমি, যদিও তার বয়স এখন 40 ছোঁয়নি। তবে
এত ক্ষমতা আর অর্থ থাকা সত্ত্বেও জিমি মানুষটি ভীষণই ভদ্র। চুরির খবর পেয়ে যখন বিনায়ক তার সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিল, তখনও তিনি বিনায়কের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন। এমনকি তার জন্যেই যে বিনায়ককে আলিপুরদুয়ার থেকে অত সকালে রায়ডাক ছুটে আসতে হয়েছিল, এর জন্য তিনি খুবই সংকুচিত বোধ করেছেন বলেই জানিয়েছেন। জিবি সাহেবের স্ত্রী মন্দিরাও ভীষণ সাদামাটা ও ভদ্র মহিলা। যদিও পরে বিনায়ক জানতে পেরেছে মন্দিরা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গ্র্যাজুয়েট। ভাবে ভাবে আচার আচরণে জিমি বা মন্দিরা কারোরই কোনো সাহেবিয়ানা নেই। বিনায়ক আর তার অ্যাসিস্ট্যান্টদের ব্রেকফাস্ট না করিয়ে ওরা কিছুতেই ফিরতে দেননি। পুলিশের চাকরিতে ঢোকার পর থেকে বিনায়ক কোনো ভিআইপিদের কাছ থেকে প্রথমবার এমন মানবিক ব্যবহার পেল। জিমি সাহেব আর তার স্ত্রী মন্দিরার সঙ্গে রয়েছে তাদের একমাত্র ছেলে বিজেশ। বিজেশের বয়স 10। এই বয়সের একটা ছেলে যেরকম হয়, বিজেশও ঠিক সেরকম। একটু গুন্ডা, কিন্তু দারুণ ইন্টেলিজেন্ট। গাছে চড়ছে, খেলনার তীর ছুটছে, আবার মুহূর্তের মধ্যে রুবিক কিউবের রং মিলিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে কোনো 10 বছরের ছেলের মতনই বিজেশও প্রথমটায় পুলিশ দেখে ভীষণ ভয় পাচ্ছিল। তবে আধ ঘন্টার মধ্যেই বিনায়ক তার বন্ধু হয়ে গিয়েছিল। আগের দিন বিনায়ক একজন পুরুষ এবং একজন মহিলা কনস্টেবলকে নিয়ে যখন রায়ডাক বাংলোয় পৌঁছেছিল, তখন সকাল 9টা। তার আগে সকাল 7টায় ঘুম থেকে উঠে জিমি আবিষ্কার করেছেন তার ডান হাতের অনামিকার আংটিটা রয়েছে, কিন্তু আংটিতে গাঁথা পদ্মরাগ হিরেটা নেই। এর একটাই ব্যাখ্যা হতে পারে, আগের রাতে জিমি সাহেব একবার বাথরুম যাবার জন্য উঠেছিলেন। বাথরুম থেকে বেরিয়ে তিনি ডাইনিং স্পেসের বেসিনে মুখ হাত ধুয়েছিলেন, তারপর আবার বেডরুমে ঢুকে শুয়ে পড়েছিলেন। বেসিনে হাত মুখ ধোয়ার সময় নিশ্চয়ই আংটিটা আলগা হয়ে পাথরটা বেসিনের মধ্যে খসে পড়েছিল। রায়ডাক বাংলোয় এখনো বিদ্যুতের আলো নেই। জিমি যখন বাথরুমে গিয়েছিলেন, তখন বারান্দার এক কোণে একটা দেওয়ালগিরি তেল ফুরিয়ে টিম টিম করে জ্বলছিল। সেই দেওয়ালগিরির আবছা আলোয় ঘুম জড়ানো চোখে জিমি বুঝতেও পারেননি কখন পাথরটা খসে পড়ল। সকালে যখন জিমি দেখেন আংটির পাথরটা নেই, তখন তিনি তার স্ত্রীকে ডেকে তোলেন। তিনি এবং মন্দিরা বেডরুম থেকে বেরিয়ে প্রথমে বেসিন, তারপর ডাইনিং স্পেস এবং তারপর নিজেদের বেডরুম তন্ন তন্ন করে খুঁজেছে। পদ্মরাগ হিরেটা তারা খুঁজে পাননি। তখন জিমি বাংলোর কেয়ারটেকারের মাধ্যমে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা জানান। তারপরেই বিনায়ক তার সহকারীদের নিয়ে রায়ডাক বাংলোয় পৌঁছে যায়। ওখানে পৌঁছে বিনায়ক জানতে পারে ডাইনিং স্পেসের দরজা রাতে ভেতর থেকে বন্ধ করা হয় না। ডাইনিং স্পেসের দুদিকে দুটো বেডরুম, তার মধ্যে যেটা বড় সেটা স্ত্রী এবং ছেলেকে নিয়ে শুয়েছিলেন জিমি ওয়াংচুক। অন্যটা বিজেসের গভর্নেস মার্থা গুমি। দুটো বেডরুমের দরজাই ভেতর থেকে বন্ধ ছিল। ওই সকালে খোলা ডাইনিং স্পেসে ঢোকার এবং বেসিনে পড়ে থাকা হিরেটা দেখার সম্ভাবনা ছিল মাত্র 3 জনের। এক বাংলোর খানসামা রামরতন, সে সকাল 6:30টায় রোজকার মতন ডাইনিং স্পেসের টেবিল থেকে রাতের খাবার বাসনপত্র সরিয়ে নিয়ে নতুন টেবিল ক্লথ পেতে দিতে গিয়েছিল, কারণ ওই টেবিলেই 7:30টার সময় অতিথিদের চায়ের পট সাজিয়ে দিতে হয়। 2, জিমি ওয়াংচুকের নিজস্ব ড্রাইভার পাশাং নুরবু। নুরবু এমনিতে বাংলোর আউটহাউসে আস্তানা পেয়েছে, তবে সকালে ঘুরতে ঘুরতে খোলা ডাইনিং স্পেসে ঢুকে পড়াটা তার কাছে অসম্ভব কিচ্ছু নয়। 3, মার্থা গুমি, বিজেসের গভর্নর। বিজেসের স্নান, খাওয়া, পড়াশোনা, খেলাধুলো
সব কিছুর দায়িত্বই বছর 40-এ ওই গোয়ানিজ ভদ্রমহিলার হাতে। আগেই বিনায়ক বলেছে, দুটো বেডরুমের মধ্যে ছোটটায় শুয়েছিল মার্থা। রাত 3:30-এর পরে কখনো নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং স্পেসের বেসিনের কাছে গেলেই মার্থা হিরেটাকে দেখে ফেলতে পারে। তারপর সেটাকে সরিয়ে ফেলতেই বা কতক্ষণ। 3 জনেরই বডি এবং ঘর সার্চ করা হয়ে গেছে। বলেছিল বিনায়ক, হিরেটা পাওয়া যায়নি। এই অবধি শোনার পর উমাশঙ্কর চৌবে প্রশ্ন করেছিলেন, তা হিরেটার সাইজ কেমন? বিনায়ক উত্তর দিয়েছিল, বেশি বড় নয়, একটা মটরশুঁটির দানার মতনই হবে। তবে জিমি সাহেব বললেন, পদ্মরাগ হিরে খুব রেয়ার। তার উপরে ওই হিরেটার কোয়ালিটি এবং কাঠ ছিল আনপ্যারাল। এখনকার বাজারে ওটার দাম কম করেও 20 থেকে 25 লাখ টাকা হবে। উমাশঙ্কর চৌবে কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করলেন। তারপর বললেন, এ তো খড়ের গাদা থেকে সূচ খোঁজার চেয়েও শক্ত কাজ বিনায়ক। ধরো ওই খানসামার রামরতনকে, সে যদি হিরেটা পেয়ে থাকে তাহলে নিজের ঘরে বা শরীরের কোথাও লুকিয়ে রাখতেই বা যাবে কেন? বাংলোর বাইরে অত বড় জঙ্গলটা যে কোনো গাছের কুটোরে লুকিয়ে রাখতে পারে। পরে সব কিছু থিতিয়ে গেলে সেখান থেকে নিয়ে বেচে দেবে। বিনায়ক একটু কিন্তু কিন্তু করে বলল, হ্যাঁ তা হতে পারে, তবে কি জানেন স্যার, রামরতনের পাস্ট রেকর্ড যা দেখেছি তাতে ওকে চোর বলে ভাবতে একটু কষ্ট হচ্ছে। ও গত 30 বছর ধরে ওই বাংলোয় খানসামার কাজ করছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার রজত গুপ্ত আমাকে বললেন, এর আগে বহুবার ও অমন দামি জিনিস পড়ে থাকতে দেখে সেগুলো মালিকের হাতে ফেরত দিয়েছে। লোকটার এই সংসারে আর কেউ নেই, ফলে টাকার কোনো লোভও নেই। তাছাড়া একটা চোরাই হিরে বিক্রি করতে যাওয়ার যে বিপদ সেটা কেউ জানে না। রামরতনকে যখন ইন্টারোগেট করেছি তখনও ও এই কথাই বলেছিল আমাকে। কার জন্য চুরি করবো স্যার, আমার পয়সায় খাবে কে? বেশ বেশ বললেন চৌবে সাহেব, এবার এসো ড্রাইভার পাসাং নড়বুর কথায়। ঘরে বা নিজের শরীরে না লুকিয়ে সে যদি হিরেটাকে জিমি সাহেবের গাড়ির কোনো এক খাঁজে লুকিয়ে রাখে। বিনায়ক বলল, প্রথমে সেই সম্ভাবনার কথাই ভেবেছিলাম, কিন্তু কাল বিকেলে জিমি সাহেব নিজেই গাড়িটা ড্রাইভ করে জঙ্গলের রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন। বাংলোয় ফিরে এসে গাড়ি লক করে চাবিও উনি নিজের কাছে রেখেছিলেন। তাছাড়া রজত গুপ্ত যেমন রামরতনের সততা নিয়ে নিঃসন্দেহ, তেমনি জিমি সাহেব তার ড্রাইভারের সততা নিয়ে। পাষাণ নাকি কদিন আগে গাড়ির সিটে পড়ে থাকা হীরের ব্রোচ মন্দিরা ম্যাডামকে ফেরত দিয়েছে। জিমি সাহেব বারবার আমাদের বলেছেন পাষাণকে যেন হ্যারাস না করা হয়। চৌবে সাহেব বাঁকা হাসি দিয়ে বললেন, মানুষের চরিত্র সম্বন্ধে যদিও নিঃসন্দেহ হয়ে কখনোই কিছু বলা যায় না, তবু আপাতত 3য় জনের কথাই ভাবা যাক। কি যেন বললে নামটা? মার্থা নাকি? হ্যাঁ, মার্থা গোমেজ। মহিলা গোয়ার এক কনভেন্ট টিচার ছিলেন। কাগজে বিজ্ঞাপন দেখে বিজেসের গভর্নেসের চাকরির জন্য অ্যাপ্লাই করেন। জিমি এবং মন্দিরা বলেছেন ওর সব কাগজপত্রই দেখে নেওয়া হয়েছে। ওর ঘর এবং বডি মহিলা কনস্টেবলকে দিয়েই সার্চ করিয়েছি, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। ওর ক্ষেত্রে অবশ্য হিরেটা বাইরে কোথাও সরিয়ে ফেলার সুযোগ সবচেয়ে কম, কারণ উনি সারাদিনে মন্দির দেবীর চোখের চোখে থাকেন। কাজেই ওর কাছে হিরেটা নেই মানে উনি ওটা নেননি বলেই ধরে নেওয়া যেতে পারে। চৌবে সাহেব সবটাই শুনলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিনায়ক অধৈর্য হয়ে বলল, স্যার এখন কি করব বলুন তো?
চৌবে সাহেব বললেন, বিনায়ক, তুমি কি জিমি সাহেবের বেডরুমটা সার্চ করতে পারবে? প্রস্তাবটা শুনি বিনায়ক শিউরে উঠল, বলল, কি বলছেন স্যার, চাকরিটা খোয়াবো নাকি? আর তাছাড়া ওখানে কেউ হিরেটাকে রাখতেই বা যাবে কেন? চোর তো চাইবে ওটাকে জিমি সাহেবের থেকে যতটা পারা যায় দূরে নিয়ে যেতে। উহ উহ, ঠান্ডা মাথায় ভাবলে দেখবে, যেই হিরেটা চুরি করে থাকুক তার পক্ষে সেটা লুকিয়ে রাখার সবচেয়ে ভালো জায়গা কিন্তু জিমি সাহেবের ঘর। কারণ ওখানে কেউ হিরেটাকে খোঁজার কথা ভাববেই না। বিনায়ককে আইডিয়াটা হজম করার জন্য প্রয়োজনীয় সময়টা দিয়ে চৌবে সাহেব বললেন, তুমি কাল আরেকবার রায় ডাক বাংলোয় যাও বিনায়ক, একাই যেও। তারপর তারপর ওদের সঙ্গে মিশে যাও, ওদের সঙ্গেই বাংলোর আশেপাশে ঘুরে বেড়াও, গল্প করো। ওরা যেরকম সজ্জন, তাতে কোনো রকম আপত্তি করবেন বলে তো মনে হয় না। তারপর এই সবের মধ্যে চোখ রাখো বাংলোর প্রত্যেকটা লোকের গতিবিধির উপর, কে কি করছে, কোন দিকে তাকাচ্ছে। কোনো ছোটখাটো অস্বাভাবিকতাকেও হিসেবের বাইরে রেখো না। দেখো, আমার মনে হয় এভাবেই খোঁজ পেয়ে যাবে হিরের। চৌবে সাহেবের সামনের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বিনয় কুণ্ঠিত স্বরে ডাকল, স্যার। কি হলো? আপনি যা বললেন আমি তা করব। কাল একাই আবার যাব রায় ডাক বাংলোয়। শুধু মাঝখানে একবার আপনাকে ফোন করব, কে কি করছে না করছে ফোনেই আপনাকে জানাবো। আপনি বলে দেবেন কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। চৌবে সাহেব হেসে ফেললেন, বললেন, আচ্ছা আচ্ছা, তাতে কোনো অসুবিধা নাই, চলো, বেস্ট অফ লাক। সেই ফোন এলো এই একটু আগে, যখন চৌবে সাহেব ঝাড়ি করে তার ছাদ বাগানের গাছে জল দিচ্ছিলেন। চৌবে সাহেব জিজ্ঞাসা করলেন, বলো বিনায়ক, কি খবর? স্যার, জিমি ওয়াংচুক আর তার মিসেস একটু অসন্তুষ্ট। অসন্তুষ্ট? কিন্তু কেন? আমি স্যার কাল থেকেই বাংলোর গেটে পুলিশ পোস্টিং করে দিয়েছিলাম, যাতে রামরতন, পাশার নুরবু কিংবা মার্থা গোমেজ বাংলো থেকে বেরোতে না পারে। গাড়িটাকেও বাংলোর চৌহদ্দির মধ্যেই আটকে রেখেছি। জিমি সাহেবকে আমি রিকোয়েস্ট করেছি আজকের দিনটুকু এই অসুবিধেগুলো একটু সহ্য করে নিতে। এমনিতেই কালকে ওরা ভুটানে ফিরে যাচ্ছেন, সেই রকমই ওদের প্রোগ্রাম ছিল। তার মানে আজ রাতটুকুই আমি সুযোগ পাচ্ছি। তা বাকিদের খবর কি? রামরতন তার কাজ করে যাচ্ছে, মুখটুকু কালো, সেটা ভয়েও হতে পারে আবার অপমানেও হতে পারে। আসলে দুজন কর্মচারী যারা ওর রান্নার বাসনপত্র নিয়ে বাংলোয় ঢুকেছিল, বেরোনোর সময় তাদের প্রত্যেকের থরো বডি সার্চ করে তবেই বেরোতে দেওয়া হয়েছে। সেটাতে বোধহয় রামরতনের অপমান হয়েছে। তা আর কি বা করা যাবে বলো, তোমার কাজ তো তোমাকে করতেই হবে। তা বাসার নড়বো কি করছে? সারাদিন আউট হাউসে বসে ড্রিঙ্ক করে যাচ্ছে আর আমার দিকে আগুন চোখে তাকাচ্ছে। মার্থা, সেও সমান বিষণ্ণ। প্রায় সারাটা দিনই নিজের ঘরে বসে ছুরি, কাঁচি, পিচবোর্ড আর অ্যাডহেসিভ নিয়ে বিজেশের স্কুলের প্রজেক্ট বানাচ্ছে। মন্দিরা দেবীর সঙ্গে গল্প করতে করতে জানলাম বিজেশের স্কুলের ভ্যাকেশন পরশু দিনই নাকি শেষ হচ্ছে, আর তখনই ওই সব মডেল টডেল জমা দিতে হবে। স্যার, মডেলগুলো আমি এক ফাঁকে চেক করেছি, ওখানে হিরে নেই। না দেখলেও পারতে, লুকোনোর জায়গা হিসেবে ওটা বড্ড অবভিয়াস। তা বিজেশের খবর কি? ওরই অবস্থা সব থেকে শোচনীয়। ওইটুকু বাচ্চা গৃহবন্দী হয়ে থাকতে চায় কি? মন্দিরা আর মার্থার পক্ষে ওকে সামলে রাখাই দায় হয়ে যাচ্ছে। শেষমেশ আমাকেও মাঠে নামতে হলো। বটে, কি করলে? লুডো খেললাম স্যার। পুলিশ আঙ্কেল বলে ডেকে বাচ্চাটাই আমাকে হাত ধরে টেনে লুডো খেলতে বসিয়ে দিল।
আমিও দেখলাম বেশ ভালোই হলো। এই সুযোগে একটু আপনি যেমন বলেছিলেন ওদের বেডরুমের ভেতরটা নজর রাখা গেল। এই জন্যেই আপনাকে ফোন করতে একটু দেরি হয়ে গেল স্যার। তা লুডো খেলা কে জিতলো বিনায়ক? বেশ হালকা চালে জিজ্ঞাসা করলেন উমাশঙ্কর চৌধুরী। একটু অপ্রস্তুত গলায় বিনায়ক বলল, ওই আর কি বলি, কি বলবো স্যার, ওইটুকু বাচ্চা বলে বলে ছক্কা ফেলছে। শেষকালে আমি যখন হেরে গোভূত হয়ে উঠে আসছি তখন আমাকেই কায়দাটা শিখিয়ে দিল। বলল, পুলিশ আঙ্কু, ছক্কা যদি ফেলতে চাও তাহলে ছক্কার উল্টো দিকটা এই যে দেখো, এই 4টে ফোঁটা যে দিকটায় আছে সেই দিকটাকে ওপরে রেখে গুটি চালবে, বুঝলে? তাহলেই ছক্কা পড়বে। আবার বলো বিনায়ক। হঠাৎই চৌবে সাহেবের গলা ভীষণ গম্ভীর শোনালো। আবার বলো, বাচ্চাটা কি বলল? আমতা আমতা করে বিনায়ক বলল, স্যার ও বলল ছক্কার 6টা ফোঁটা যে দিকটায় আঁকা আছে তার উল্টো দিকটা, মানে যেদিকে 4টে ফোঁটা আঁকা আছে সেদিকটাকে ওপরে রেখে। বিনায়ক, তুমি কি নিজের চোখে দেখেছ 6টা ফোঁটা যেদিকে আঁকা তার উল্টো পিঠে 4টে ফোঁটা? হ্যাঁ স্যার। তুমি হিরে পেয়ে গেছো বিনায়ক। জিমি ওয়াংচুকের হাতে তার হারিয়ে যাওয়া পদ্মরাগ হিরে তুলে দিয়ে বিনায়কের কাজ শেষ হলো না। এমনকি মার্থাকে হাজতে ঢুকিয়েও নয়। অত রাতে আলিপুরদুয়ার থেকে সার্ভিস জিপে চড়ে বিনায়ককে কুচবিহার এয়ারপোর্টের পাশের রাস্তায় সেই বাড়িটায় যেতে হলো। এই বাড়িটার ছাদে চমৎকার ফুলের বাগান। চৌবে সাহেব ছাদের এক কোণে গার্ডেন চেয়ারে বসে মন দিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক পড়ছিলেন। বিনায়ক সরাসরি সেইখানে উপস্থিত হয়ে বিনা ভূমিকায় বলল, আপনাকে বলতেই হবে স্যার। কেমন করে বুঝলেন মাথা লুডোর মধ্যে হিরে লুকিয়ে রেখেছে? ওহো, এ তো খুবই সহজ। তার লুডোর ছক্কা দেখেছো কখনো? 1000বার দেখেছি স্যার। আজ দুপুরে ওই ছক্কাটা কিছু না হলেও 100বার হাতে নিয়েছি। ওহো, মন দিয়ে দেখুন, দেখলে জানতে পারতে পৃথিবীর সমস্ত চৌকোনা লুডোর ছকে ফোঁটা কাটা একটাই নিয়ম মানা হয়। মুখোমুখি দুটো পিঠে ফোঁটার যোগফল সবসময়ই হবে 7। কি বুঝতে পারলে না? ধরো 4টে ফোঁটা যেদিকে আছে তার উল্টো দিকে থাকবে 3 ফোঁটা। 4 ফোঁটা 3 ফোঁটা যোগ করলে কত হয়? 7। দুটো ফোঁটা যেদিকে আছে তার উল্টো পিঠে থাকবে 5 ফোঁটা। 5 আর 2 এর যোগফল 7। 6 ফোঁটা যে পিঠে আছে তার উল্টো পিঠে থাকবে। চৌবে সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে বিনায়ক বলল, উঠ। ব্যাস, এটা জানলে আর কি বা বাকি রইল? তুমি তো আগেই বলেছ মার্থার ঘরে ছিল ছুরি আর অ্যাডহেসিভ। রাত্রিরে ওই মেয়েটা ডাইনিং স্পেসে বেরিয়েছিল, দেখেছিল বেসিনের মধ্যে পড়ে আছে পদ্মরাগ হিরে। লোভ সামলাতে না পেরে সেই হিরে নিয়ে কোথায় লুকোবে ভাবতে ভাবতে দেখলো ঘরের কোণে পড়ে আছে বিজেপের লুডোর বোর্ড। তখনই ছক্কার 6টা সাইড খুলে ফেল। মোটর দানার মতো হিরেটাকে তার ভেতরে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে আবার 6টা সাইড এঁটে দিল। এরই মধ্যে ধর্মের কল বাতাসে একটু নড়ে গেল। ছক্কার হিসেবটা মাথার জানা ছিল না বলে সে 6 ফোঁটার উল্টো দিকে লাগিয়ে দিল 4 ফোঁটা। আর তুমিও অমনি খপ করে ধরে ফেললে হিরেটা কোথায় লুকানো আছে। স্যার, আর লজ্জা দেবেন না। বিনায়ক নিচু হয়ে চৌবে সাহেবকে প্রণাম করতে যেতেই চৌবে সাহেব তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন।